হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে নিউ ইয়র্ক সহ আশপাশের রাজ্যে বিপজ্জনক ডায়রিয়া রোগের লক্ষণ এবং প্রকোপ ছড়াচ্ছে দ্রুত, বিভিন্ন স্থানে করণীয় এবং সতর্কতা কি, এই বিষয়টি আজকে আলোচনা করব। কোভিড ট্যাক্স রিফান্ডের শেষ দিন আগামীকাল অর্থাৎ শুক্রবার। অর্থপ্রাপ্তির সুযোগ অনেকের, কিভাবে খুঁজবেন অর্থের সন্ধান, মানে আপনি পান কিনা এটা কিভাবে দেখবেন, এই বিষয়টি আজকে আলোচনা করব। ফ্রান্সের কাছে হেরে গেছে মরক্কো, বিশ্বকাপ নিয়ে বিতর্কের অন্ত নেই, এমবাপ্পের জাদুতে মুগ্ধ বিশ্ব, এই বিষয়টি আলোচনা করব। জুলাই নিয়ে তাসনিম জারার হৃদয়ের স্পর্শী স্ট্যাটাস, যে ঘটনায় কোটি মানুষের চোখে অশ্রুর প্লাবন, এই বিষয়টি আছে। এবং টেক্সাসে গুলিতে নিহত ব্যক্তি আইসের টার্গেট ছিলেন না। আর সর্বশেষ যেটা হচ্ছে যে পরস্পরকে লক্ষ্য করে ইরান যুক্তরাষ্ট্র পাল্টা আক্রমণ অব্যাহত। এই হচ্ছে আজকের বিষয়। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন ডক্টর বর্ণালী হাসান, মিয়া মোহাম্মদ আফজাল, ইব্রাহিম চৌধুরী খোকন এবং রওশন হক। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজবুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন আপনাদের পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সবার সাথে। শুরু যাচ্ছি নাজবুল হাসান, আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বৃহস্পতিবার, বৃষ্টি স্নাত নিউ ইয়র্ক, তাপমাত্রা অনেকটাই সহনীয় এবং আজকে জুলাই মাসের 9 তারিখ। বিশ্বকাপের খেলা একটু পরে আসছি, যদিও হরমুজ প্রণালী দিয়ে বিরোধের যে মূল কারণ ট্রাম্পের চুক্তির একটি অস্পষ্ট বা দুর্বল রচিত ধারা, এবং সেটি নিয়ে মূলত এই হরমুজ প্রণালী নিয়ে সংকটের সৃষ্টি হয়েছে। চুক্তির 5 নম্বর মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছে, সেটিতে সেই চুক্তির 5 নম্বর অনুচ্ছেদটি এই জলপথটি অর্থাৎ হরমুজ প্রণালী খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানকে একটি প্রধান ভূমিকা প্রদান করেছে। যদিও এমন একটি বিষয় যা যুক্তরাষ্ট্র তার মিত্রদের জন্য কোনোভাবেই স্বস্তিদায়ক হয়ে ওঠেনি পরবর্তী সময়ে। 5 নম্বর অনুচ্ছেদে কি ছিল? সেটি হচ্ছে যে 5 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে ইরান কৌশলগতভাবে, স্ট্র্যাটেজিক্যালি এই জলপথ দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর ব্যবস্থা করবে এবং পরবর্তীতে এটি কিভাবে পরিচালনা করা হবে তা নির্ধারণে ওমানের সাথে একযোগে কাজ করবে। তবে এই অনুচ্ছেদে নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেওয়া এবং মাইনের মতো সামরিক বাধা অপসারণের বিষয়ে ইরানের প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এই অনুচ্ছেদটিকে প্রণালীকে উন্মুক্ত করার চাবিকাঠি হিসাবে দেখেছিলেন। তারা মনে করেছিলেন যে যেহেতু মাইন অপারেশন এবং হরমুজকে সচল রাখার দায়িত্ব যুক্তরাষ্ট্রের ইন্টারপ্রিটেশন অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছে, সেই জন্য তারা মনে করেছিলেন এটি যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছে। অপরদিকে ইরানের কট্টরপন্থীরা এটিকে এমন এক চরমপন্থী ব্যাখ্যার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যার মাধ্যমে তারা এই জলপথের উপর ইসলামী প্রজাতন্ত্রের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, যাকে তারা দর কষাকষির একটি প্রধান কৌশল হিসেবেও বিবেচনা করে। বিশ্বের অধিকাংশ তেল ও গ্যাস সরবরাহের লাইফ বা প্রধান ধমনী হিসাবে পরিচিত হরমুজ প্রণালীর উপর ইরানের আধিপত্য যুক্তরাষ্ট্র এবং তার আরব উপসাগরীয় মিত্ররা মেনে নিতে চায় না, এবং সেই জন্যই এই মূলত সংকটটির সৃষ্টি হয়েছে। চুক্তির ভাষা এমন অস্পষ্ট যে এর ফলে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত কোনো চুক্তির পথে অগ্রসর হওয়ার পরিবর্তে উভয় পক্ষ এখন এই নির্দিষ্ট বিষয় নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্র অনবরত হুমকি দিয়ে যাচ্ছে যে ইরান মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং চুক্তি ভঙ্গ করেছে, সেই জন্য ইরানের উপর আক্রমণ করা হবে। এবং ইরানও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর উপর আক্রমণ শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই যুদ্ধবিরতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা ইরানের পক্ষ থেকে আর কোনো মন্তব্য করা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফিরে এসে বলেছেন যে ইরানের উপর তারা গতকাল রাত্রে আক্রমণ চালানোর কথা ছিল, তারা সেটা চালিয়েছে না, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ উভয় পক্ষ থেকেই জানানো হয়নি। এ মাসে নিউ ইয়র্কে ট্যাক্সি উবার চালকদের একটি ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে। $140 মিলিয়ন ক্ষতিপূরণের রায়
চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে আদালত কর্তৃক। দীর্ঘ 20 বছরের আইনি লড়াই শেষে নিউ ইয়র্ক সিটি ট্যাক্সি, লিভারি, ব্ল্যাক কার, উবার ও লিফট সহ টিএলসি লাইসেন্সধারী চালকদের জন্য চলে এসেছে আদালতের কাছ থেকে এক বড় সুখবর। যুক্তরাষ্ট্রের সেকেন্ড সার্কিট কোর্ট অফ অ্যাপিলসের প্রায় 19,500 চালকের জন্য সর্বোচ্চ $140 মিলিয়ন ক্ষতিপূরণ ভাগাভাগির চুক্তিটি অনুমোদন করেছে। এই রায়কে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে ডিউ প্রসেস বা যথাযথ আইনি প্রক্রিয়া সংক্রান্ত সবচেয়ে বড় সমঝোতা হিসেবে উল্লেখ করেছে আদালত। গত 30শে জুন বিচারপতি রিচার্ড জি সুলিভান এই সমঝোতা অনুমোদন করেছেন। আদালতের ভাষ্য অনুযায়ী এটি শুধু নিউ ইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ কনস্টিটিউশনাল সাংবিধানিক অধিকার সংক্রান্ত ক্ষতিপূরণ চুক্তি। কেন এই মামলাটি হয়েছিল? অবশ্য মামলার মূল অভিযোগ ছিল কোনো চালক গ্রেপ্তার হলেই দোষী সাব্যস্ত হওয়ার আগেই নিউ ইয়র্ক সিটি টিএলসি তার লাইসেন্স স্থগিত করে দিত। অতএব তার পক্ষে আর উবার কিংবা লিফট কিংবা ফর হায়ার গাড়ি চালানো সম্ভব ছিল না। অনেক ক্ষেত্রেই অভিযোগ পরে খারিজ হয়ে যেত বা মামলার গুরুত্ব কমে যেত, কিন্তু ততদিনে চালকরা কাজ হারাতেন, আয়ের উৎস বন্ধ হয়ে যেত এবং পরিবারের উপর নেমে আসতো চরম আর্থিক সংকট। চালকদের অভিযোগ ছিল লাইসেন্স স্থগিতের আগে বা পরে তাদের ন্যায্য শুনানিরও সুযোগ দেওয়া হতো না। অর্থাৎ আদালতের রায়ের আগেই তাদের কার্যত দোষী হিসেবে বিবেচনা করত টিএলসি। 2006 সালে যে মামলা শুরু, 2025-এ তার বিরাট জয়। এবং এই মামলার সূচনা হয় 2006 সালে। ম্যানহাটনের আইনজীবী ড্যানিয়েল একম্যান প্রথম মামলাটি দায়ের করেন। তিনি বলেন, কোনো মামলা এত দীর্ঘ হওয়া উচিত নয় যে সেটি কলেজে পড়ার বয়সে পৌঁছে যায়, কিন্তু এই মামলায় সেটাই হয়েছে। তিনি আরো বলেন যে বছরের পর বছর টিএলসি এমন একটি নীতি অনুসরণ করেছে যা অসাংবিধানিক বলে তারা শুরু থেকেই দাবি করে আসছিলেন। একজন চালকের লড়াই থেকে হাজারো মানুষের ন্যায় বিচার পাওয়ার এই মামলার প্রথম বাদী ছিলেন কুইন্সের ট্যাক্সি চালক জোনাথন নেডে। 1992 সাল থেকে তিনি ট্যাক্সি চালাতেন নিউ ইয়র্কে। একদিন 2 যাত্রী ভাড়া না দিয়ে পালিয়ে যাওয়ার পর উল্টো তার বিরুদ্ধেই অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তার লাইসেন্স স্থগিত করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে জানা যায় এমন ঘটনার শিকার শুধু তিনি নন, একই ধরনের পরিস্থিতিতে হাজার হাজার চালকের লাইসেন্স স্থগিত করেছে টিএলসি। কারা এখন এই ক্ষতিপূরণ পাবেন? আদালতের অনুমোদিত সমঝোতা অনুযায়ী দেখা যাচ্ছে যে 2003 সালের 28শে জুন থেকে 2020 সালের 18ই ফেব্রুয়ারির মধ্যে যেসব টিএলসি লাইসেন্সধারী চালকের লাইসেন্স গ্রেপ্তারের কারণে স্থগিত করা হয়েছিল তারা এই ক্ষতিপূরণের আওতায় আসবেন। ক্ষতিপূরণের বড় পরিমাণ কিন্তু সবার জন্য এক হবে না। কার লাইসেন্স কতদিন স্থগিত ছিল এবং তিনি ক্ষতিপূরণের শুনানির আবেদন করেছিলেন কিনা, এসব বিষয় বিবেচনায় অর্থ প্রদানের ক্ষেত্রে নির্ধারণ করা হবে। কিছু কিছু চালক সর্বোচ্চ $36,000 পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন, আর মামলার নথিভুক্ত মূল বাদীরা অতিরিক্ত $15,000 পাবেন। অর্থাৎ মামলায় যারা নথিভুক্ত ছিলেন তালিকাভুক্ত হিসাবে, মূল বাদী হিসাবে, তারা আরো অতিরিক্ত $15,000 পাবেন তাদের ন্যায্য পাওনার সাথে। নিউ ইয়র্ক সিটি প্রশাসন কর্তৃক প্রকাশিত ইমিগ্রেন্ট এনক্লেভস অর্থাৎ অভিবাসী অধ্যুষিত এর মানচিত্রটি সমালোচনার মুখে পড়েছে, তীব্র সমালোচনার মুখে, এবং দুটি সম্প্রদায় জোরালোভাবে সমালোচনা শুরু করেছে। একটি হচ্ছে ইটালিয়ান আমেরিকান, আরেকটি হচ্ছে জুইশ আমেরিকান ইহুদি সম্প্রদায়। কারণ এতে শহরের 5টি বড় বা প্রশাসনিক এলাকার 30টি এলাকাকে চিহ্নিত করা হলেও ঐতিহাসিক লিটল ইতালি বা ইহুদি সম্প্রদায়ের বসবাসের ঘনত্ব যেসব এলাকায়, সেগুলিকে বাদ দেওয়া হয়েছে। ইতালিয়ান আমেরিকান মিউজিয়ামের প্রতিনিধি ও নির্বাচিত জনপ্রতিনিধি সহ সমালোচকরা এই বাদ পড়ার বিষয়টিকে একটি ভুল হিসাবে অভিহিত করেছেন এবং বলেছেন যে লিটল ইতালি শহরের নিউ ইয়র্ক সিটির সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। সিটি হল অবশ্য জানিয়েছে যে মানচিত্রটি মূলত উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি বংশোদ্ভূত জনগোষ্ঠীর বসবাস রয়েছে এমন এলাকাগুলোকে তুলে ধরার উদ্দেশ্যেই প্রস্তুত করা হয়েছিল। এটি কোনোভাবেই সব সাংস্কৃতিক সম্প্রদায়ের পূর্ণাঙ্গ তালিকা হওয়ার উদ্দেশ্যে করা হয়নি এবং ভবিষ্যতের কোনো হালনাগাদে
আরো এলাকা যুক্ত করা হতেও পারে। মানচিত্রে বাংলাদেশিদের বসবাসের ঘনত্ব হিসাবে দেখানো হয়েছে একমাত্র এফ শ্রেণীর ১৬৯ স্ট্রিট অর্থাৎ 169 স্ট্রিট থেকে ই ট্রেনের জামাইকা সেন্টার পর্যন্ত এলাকাকেই বাংলাদেশের সবচেয়ে বেশি বসবাসের ঘনত্বপূর্ণ এলাকা হিসেবে দেখানো হয়েছে। বাদ পড়েছে ব্রঙ্কসের পার্কচেস্টার বা ব্রুকলিনের চার্লস ম্যাকডোনাল্ড এলাকা এবং জ্যাকসন হাইটস এলাকা। লিটল পাকিস্তান হিসাবে দেখানো হয়েছে ব্রুকলিনের নিউ কার্ক এলাকাকে এবং লিটল ইন্ডিয়া হিসাবে দেখানো হয়েছে জ্যাকসন হাইটসকে। সেপ্টেম্বর 11-এর প্রায় 25 বছর পর 2 ওয়ার্ল্ড সেন্টারের নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ নিউ ইয়র্ক সিটিতে 2021 অর্থাৎ 9/11 অর্থাৎ 2001 সালের 11ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ফলে লোয়ার ম্যানহাটনে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছিল তার 25 বছর পর আজ বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ার্ল্ড সেন্টারে আমেরিকান এক্সপ্রেস তাদের নতুন সদর দপ্তরের নির্মাণ কাজ শুরু করেছে। এটি পুরোটাই আমেরিকান এক্সপ্রেসের ভবন হবে। কাঁচ ও ইস্পাত দিয়ে তৈরি ধাপযুক্ত এই টাওয়ারটি 55 তলা বিশিষ্ট এবং এর আয়তন 20 লাখ বর্গফুট। ভবনটিতে 1 একরও বেশি জায়গা জুড়ে রয়েছে উন্মুক্ত চত্বর ও বাগান। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধসে পড়া টুইন টাওয়ারের জায়গায় এটি সর্বশেষ বাণিজ্যিক স্থাপনা হিসাবে নির্মিত হচ্ছে। গগনচুম্বী ভবনটির নির্মাণ কাজ 2031 সালে সম্পন্ন হওয়ার কথা রয়েছে এবং এটি 1226 ফুট উঁচু পর্যন্ত হবে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই উদ্বোধনের সময় বলেছেন যে এই কর্মকাণ্ডের উদ্বোধন নির্মাণ কাজের উদ্বোধনের সময় বলেছেন যে এই প্রকল্পটি 3200 মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং শহরের অর্থনীতিতে বছরে $6 বিলিয়ন যুক্ত করবে। এবার আসি বিশ্বকাপ ফুটবলের খেলায়। বিশ্বকাপ ফুটবলে আজকের একমাত্র খেলায় কোয়ার্টার ফাইনাল যেটি মরক্কোকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল ফ্রান্স। দুর্দান্ত আজ বোস্টনের কক্সবাজার স্টেডিয়ামে দুর্দান্ত এক পারফরমেন্সে আলো ছড়ালেন ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে। প্রশ্ন উঠেছে এবার কেউ কি তাদের থামাতে পারবে? আজকে খেলা দেখার পর অনেকের কাছে এই প্রশ্নটি জাগতে শুরু করেছে। মরক্কোর বিপক্ষে ম্যাচে কিলিয়ান এমবাপ্পে একটি পেনাল্টি মিস করেছেন যদিও, তবে চমৎকার ভাবেই খেলার প্রথম গোলটি তিনি করেছেন তীব্র শটে। এর মধ্য দিয়ে ফ্রান্স টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি নেওয়ার সময় 3 মিনিট বিলম্বের পর মরক্কোর গোল সূচক ইয়াচিন বুনু ফ্রান্স অধিনায়কের নেওয়া শটটি ঠেকিয়ে দিয়েছিল। তো শটটি খুব দুর্বল ছিল এবং শটে তেমন কোনো জোরই ছিল না যদিও। তবে বিরতির পর দলের প্রথম গোলটি করে এমবাপ্পে সেই আক্ষেপ পুষিয়ে দেন। এরপর প্যারিস সেন্ট জার্মেইতে তার প্রাক্তন সতীর্থ খেলোয়াড় উসমান দোম্বলে ফ্রান্সের ব্যবধান আরো বাড়িয়ে দলের জয়কে নিশ্চিত করে ফেলেন। ম্যাচ চলাকালীন মরক্কোর পায়ে বল থাকা অবস্থায় এমবাপ্পে বেঞ্চের দিকে হাত উঁচিয়ে সংকেত দেন এবং মাটিতে শুয়ে পড়েন। এরপর খেলা শেষ হওয়ার 13 মিনিট বাকি থাকতে তাকে মাঠ থেকে তুলে নেয় তাদের কোচ। তাকে খুব একটা যন্ত্রণাকাতর মনে হয় সাইড লাইনে যদিও, তবে ফ্রান্সের মেডিকেল দলের একজনের সহায়তায় তিনি তার ডান পাটি প্রসারিত করে বেঞ্চে গিয়ে বসেন। এই জয়ের ফলে 2022 সালের ফাইনালিস্টরা কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে ফাইনালিস্টরা টুর্নামেন্ট শেষ চারে আবার জায়গা করে নিল এবং শুক্রবারে স্পেনের মধ্যকার বেলজিয়ামের খেলায় যারা বিজয়ী হবে তাদের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে তারা আগামী শনিবার। এদিকে আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ ওঠার পর বাইরের কোনো প্রভাবের কারণে ম্যাচ পরিচালনাকারী অর্থাৎ রেফারিরা প্রভাবিত হতে পারেন এমন ধারণার কড়া জবাব দিয়েছেন ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরে লুইজি কলিনা। তবে 2017 সালে ফিফায় যোগ দেওয়া বিশ্বকাপ ফাইনাল পরিচালনাকারী সাবেক রেফারি কলিনা জোরালোভাবে সেই ধারণা প্রত্যাখ্যান করেছেন এবং তার ম্যাচ রেফারিরা আর্জেন্টিনা বা অন্য কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করেছেন তা সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন। বৃহস্পতিবার ফিফার ওয়েবসাইটের মাধ্যমে কলিনা জানিয়েছেন কেউই এমন দাবি করতে পারবে না যে ফিফার রেগের ব্যবস্থা কারো দ্বারা প্রভাবিত হতে পারে, এমনকি ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোরও নয়। তিনি ইনফান্তিনো সবসময় ফিফা টিম ওয়ানের অর্থাৎ ম্যাচ রেফারিদের সর্বোচ্চ র্যাঙ্কিং প্রাপ্ত দল প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এসেছেন এবং রেফারিদের উপর তার আস্থা রেখেছেন যাতে রেফারিরা সম্পূর্ণভাবে স্বাধীন হয়ে কাজ করতে পারে, ম্যাচ পরিচালনা করতে পারে। ম্যাচ রেফারিরা সততার সাথে সিদ্ধান্ত নেন এবং খেলোয়াড় ও কোচদের মতো তারাই সবসময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন মাঠে।
মেহর মামদানি অবশ্য গতকাল বলেছেন যে মিশরের প্রতি অবিচার করা হয়েছে। শেষ করছি, গতকাল বিশ্বের বিশ্বাসযোগ্য সেরা 10টি সিটির তালিকা জানিয়েছিলাম। আজ জানাচ্ছি বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকা দিয়ে, এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তালিকায় নিচের দিক থেকে ৩য় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশ্বের বিভিন্ন শহরের জীবনযাত্রার মান নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত গ্লোবাল লিভাবিলিটি ইন্ডেক্সের ২০২৬-এ আবারও বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরগুলির তালিকায় উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম, অর্থাৎ বিশ্বের ৩য় কম বাসযোগ্য শহর হিসাবে স্থান পেয়েছে বাংলাদেশের রাজধানী। আর বাংলাদেশের নিচে রয়েছে লিবিয়ার ত্রিপলি ১৭২তম ও সিরিয়ার দামেস্ক ১৭৩তম। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজবুল হাসান, থ্যাংক ইউ। আপনার কাছে একটু শুনবো আজকের গল্প, খেলার গল্প, কারণ অনেক বিতর্ক আছে। এবং আপনি যারা বলছেন লিবিয়ার ত্রিপলি, যেটা ওইটা তো যুদ্ধ বিগ্রহের কারণে হয়তো আপনার এই অবস্থা গেছে, সিরিয়াও সেম অবস্থা, বাট বাংলাদেশে তো কোনো যুদ্ধ বিগ্রহ নাই, তাইলে হোয়াই বাংলাদেশ ইজ থার্ড? ওয়াই তো উত্তর ইকোনমিক ইন্টেলিজেন্স দিতে পারবে, তবে তারা যে সূচকগুলিতে সবচাইতে বসবাসের যোগ্য যেগুলিকে বলেছে সেটাও তাদের সূচক হিসেবে, এবং অযোগ্য যেটা বলেছে সেটাও সূচক হিসাবে। এটা তো অনেকগুলো বিষয় একসাথে হয়েছে, কোনো মানে এলাকায় শান্তি কিংবা আইন শৃঙ্খলা কিংবা অন্যান্য পরিস্থিতি, সেটা সবগুলো সূচক হিসাবে দেখা যায়। এবং এটি করেছে ইকোনমিক্স পত্রিকার ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট। তারা প্রতি বছরই এটি প্রকাশ করে থাকে, এই তালিকাটি প্রকাশ করে থাকে। থ্যাংক ইউ। দেখি আসি আপনার কাছে, পরে আসতেছি 1 মিনিট। আমি মোহাম্মদ আফজাল সাহেবের সাথে একটু কথা বলি, দেন খেলা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, আসবো। মোহাম্মদ আফজাল, আপনাকে শুভেচ্ছা। অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো, বিকজ আপনাকে ইদানিং পাওয়া যায় না। বাট আপনি জানেন যে আমাদের কমিউনিটির অনেকেই পয়সা টয়সা খুঁজে পাওয়া যায় এই বিষয়ে সবসময় আপনার সন্ধানে থাকেন। তো আজকের যে রিপোর্টটি হলো যে কোভিড ট্যাক্স রিফান্ডের শেষ দিন হচ্ছে আগামীকাল ফ্রাইডে, এবং অনেকেই হয়তো আপনার তারা যদি সার্চ করেন মাইট বি দে উইল বি এলিজিবল টু গেট সাম মানি। এবং প্রথম হচ্ছে যে কালকে কি লাস্ট ডেট, এবং কিভাবে তারা কেউ যদি দেখেন যে তিনি পেয়েছেন কিনা বা তিনি এলিজিবল কিনা টু গেট দি রিফান্ড, তাহলে কিভাবে সার্চ করতে পারেন, বিষয়টি আপনার কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম। আজকের প্যানেলিস্ট এন্ড থার্ড টেলিভিশনের অজস্র দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটি করলেন তাহের ভাই, যে কালকে একটা ডেডলাইন যে রিফান্ড ক্লেম করার জন্য, তো আমরা যারা ট্যাক্স ফাইল করি আমেরিকাতে বহু বছর ধরে, মনের ভিতরে প্রশ্ন আসতে পারে যে কালকে আবার কিসের ডেডলাইন হতে পারে রিফান্ড করার। সেটা হচ্ছে যে আইআরএস এর অথবা ইউনাইটেড স্টেটের একটা রুলস আছে যে যদি ফেডারেলি ডিজাস্টার টাইমে ট্যাক্স রিফান্ডের যে ডেডলাইন সেটাকে সাসপেন্ড অথবা সিজ করে দেওয়া হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে হচ্ছে যে COVID-19 was lasted for 3 years. Okay, it started like January 20 and July 10, 2023. Could probably May or even 2023 তে এটা শেষ হয়ে যায়। তাহলে according to these rules, COVID lasted for 3 years, and in 3 years এ কোনো ডেডলাইন অ্যাপ্লিকেবল না যে আপনি কখন ট্যাক্স রিটার্নটা করতে পারবেন, মানে না করলে কোনো পেনাল্টি অথবা ইন্টারেস্ট চার্জ করা হবে। তো এক্ষেত্রে দেখা গেছে যে আপনার যারা ট্যাক্স ফাইল করতে পারেন নাই তখন তাদেরকে ওই যে নন পেমেন্ট লেট ফাইলিং পেনাল্টি, নন পেমেন্ট পেনাল্টি এবং ইন্টারেস্ট, এগুলি আইআরএস চার্জ করছে। এই কারণে একজন লোক সে ওই পেনাল্টি ওয়েভ করার জন্য সে ইউএস কোর্ট অফ ফেডারেল ক্লেমস এ যায় মামলা করে দেয় যে যেহেতু কোভিড ইজ এ ফেডারেলি ডিজাস্টার, সুতরাং এটার যতদিন পর্যন্ত কোভিড ছিল ততদিন পর্যন্ত কাউকে পেনাল্টি অথবা ইন্টারেস্ট চার্জ করতে পারবে না আইআরএস। এবং শেষ পর্যন্ত 2025 নভেম্বরে ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট রুলিং দেয় যে ভদ্রলোকের নাম টেরি কোয়াং, উনি সাস্টেইন করে যান। এর অর্থ হচ্ছে যে যতদিন পর্যন্ত COVID-19 3.5 years ইনক্লুডিং এভরিথিং এন্ড এক্সটেনশন, তখন যদি কেউ ট্যাক্স ফাইল করে না তাহলে কিন্তু তাদেরকে কোনো ধরনের পেনাল্টি, ইন্টারেস্ট এবং লেট ফাইলিং পেনাল্টি চার্জ করা যাবে না। বাট ইন দ্য মিন টাইম মিলিয়ন্স অফ পিপল হ্যাড পেইড দ্য পেনাল্টি
ইন্টারেস্ট এন্ড লেট ফাইলিং পেনাল্টি। তবে একটা রিফান্ডের ক্ষেত্রে একটা রুলস আছে যে কেউ যদি আইআরএস এর ক্ষেত্রে রিফান্ড ক্লেম করে তাহলে তার ডিউ ডেটের 3 বছরের ভিতরে ক্লেম করতে হবে। যদি দেখা যায় যে আপনি 3 বছর ডিউ ডেটে 3 বছরের ভিতরে ক্লেম না করেন তাহলে আপনার রিফান্ড ভ্যালিড হলে রিফান্ডটা দেওয়া যাবে। তো অ্যাকর্ডিং টু দিস রুলিং যেহেতু COVID-19 was lasted up to July 10, 2023, that was the last day of the tax file during COVID period. So এই কালকে যেহেতু জুলাই 10, 2026 ডেডলাইনটা পার হয়ে যাচ্ছে, সুতরাং কারো যদি এরকম ইস্যু থেকে থাকে যে তাদেরকে আইআরএস লেট ফাইলিং পেনাল্টি করছে অথবা আইআরএস ইন্টারেস্ট চার্জ করছে নন পেমেন্টের জন্য, তাহলে কিন্তু কালকের ভিতরে এটা রিফান্ড ক্লেম করতে হবে, যেহেতু কালকেই হচ্ছে 3 ইয়ার স্ট্যাচুটা এক্সপায়ার হয়ে যাচ্ছে। তো এই কারণেই বলা হচ্ছে যে কালকের ভিতরে যদি কারো এরকম ইস্যু থাকে, যদি সে কালকের ভিতরে রিফান্ড ক্লেম না করে তাহলে রিফান্ড আর ক্লেম করতে পারবেন। তবে এক্ষেত্রে একটা কথা আছে যে আইআরএস কিন্তু এটার এগেইনস্টে আপিল করছে। যদি আইআরএস সাস্টেইন করে তাহলে কিন্তু কেউ আর রিফান্ড পাবে না। আবার যদি ট্রেডি কংগের পক্ষে যে আইআরএস রুলিং দিছে যদি উনি সাস্টেইন করে তাহলে কিন্তু তারা সবাই রিফান্ডটা পাবে। এই কারণে যদি কালকে ডেডলাইনের ভিতরে একটা আইআরএস এর ফর্ম আছে, ফর্ম 843, এটাতে যদি ক্লেম করে সিম্পল একটা ফর্ম 2 পেজের ফর্ম, যদি এটা ফাইল করে ফেলে তাহলে যদি দেখা যায় কোর্টে যদি এই রুলিংটা সাস্টেইন করে যদি ফেডারেল সার্কিট কোর্টে, তাহলে কিন্তু এই রিফান্ড পেতে আর তার কোনো অসুবিধা হবে না। আর যদি কেউ এটা না করে থাকে তারপরে রিফান্ড আর কখনো পাবে না। তবে যারা এই নন পেমেন্ট পেনাল্টি, ইন্টারেস্ট, লেট ফাইলিং পেনাল্টি তারা যারা এগুলো অলরেডি দিয়ে দিছে তাদের ক্ষেত্রে এই রিফান্ডটা প্রযোজ্য। আবার হচ্ছে যে যারা এগুলা দেয় নাই তারা এবেটমেন্টের জন্য, এটাকে বলে রিফান্ড এবেটমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটার জন্য কোনো স্ট্যাচু নাই। আইআরএস কে এই রুলিং এর ব্যাপারে উল্লেখ করে আইআরএস কে ক্লেম করলে তারা তাদের যদি টাকা পয়সা যেগুলো আইআরএস পাইতো ওগুলো তাদেরকে মাফ করে দিবে, এবেটমেন্ট করে দিবে। আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি যে যেহেতু স্ট্যাচুটা জুলাই 10, 2023 পর্যন্ত সাসপেন্ড ছিল ডিউ টু কোভিড ডিজাস্টার, এক্ষেত্রে শুধুমাত্র পেনাল্টি, নন পেমেন্ট পেনাল্টি, লেট ফাইলিং পেনাল্টি, ইন্টারেস্ট যে শুধু রিফান্ড করতে পারবে এমন না। যদি দেখা যায় যে কোভিড রিলেটেড যে কোনো ধরনের রিফান্ড যদি কেউ ক্লেম করে না থাকে, যেহেতু স্ট্যাচুটা এক্সটেন্ড করা হয়ে গেছে ডিউ টু দ্য কোর্ট রুলিং, তারাও ফাইল করে এটা ক্লেম করতে পারবে। তাহের ভাই, এইটুকুই হচ্ছে যে কালকে ট্যাক্সের যে ডেডলাইনের বিষয়টা সেটা। আর এটা আরেকটা জিনিস ক্লিয়ার করি, এটা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ট্যাক্সের ক্ষেত্রে প্রযোজ্য না, সব ধরনের ট্যাক্সের ক্ষেত্রে। এটা হচ্ছে যে এটা কর্পোরেশন হতে পারে, ইন্ডিভিজুয়াল ট্যাক্স হতে পারে, ট্রাস্ট হতে পারে, যে কোনো ট্যাক্সের ক্ষেত্রেই এটা কিন্তু 3 বছর পর্যন্ত এক্সটেন্ড ডিউ টু দ্য COVID-19 এই রুলিং এর কারণে হয়ে গেছে। সুতরাং কারো যদি রিফান্ডের ইস্যু থেকে থাকে তাহলে কালকের ভিতরেই আইআরএস ফর্ম 843 ফাইল করে রাখলে, তারপরে যদি আইআরএস যদি সার্কিট কোর্টে যদি জিততে না পারে তাহলে তারা এই রিফান্ডটা পেয়ে যাবে। এইটুকু তাহের ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটু বলতে পারেন যে এই যে মাই রিফান্ড নাকি যেন একটা যেখানে গিয়ে আপনার ক্লেম করা যায় বা চেক করা যায়, এটা কোনটা? এটা অন্য হিসাব। এটা ওয়্যার ইজ মাই রিফান্ড ইজ আইআরএস ওয়েবসাইটে যাইয়া যে টুলটা আছে এটা দিয়ে আপনি শুধুমাত্র রেগুলার রিফান্ডটা চেক করতে পারবেন। যেমন 2025 এ আপনি ফাইল করছেন, আপনার রিফান্ডটা আসে নাই, সো এটা আপনি দেখতে পারবেন। আর এটা হয়তো প্রবাবলি ইন ইওর মাইন্ড দ্য কোয়েশ্চন ইজ হাউ আই গোনা নো আমি আইআরএস এর কাছে রিফান্ড পাবো। আমি যে ইস্যুটা এখন বললাম এটার প্রশ্ন হচ্ছে যে আমাকে তো আইআরএস অলরেডি লেট ফাইলিং এর জন্য আমাকে পেনাল্টি করে ফেলছে, আমার আইআরএস এর জন্য নন পেমেন্ট পেনাল্টি করে ফেলছে। আইআরএস আমাকে, যেহেতু আমি আইআরএস নরমালি 2 মান্থ 60 ডে এক্সটেন্ড করছিল, তো 60 ডে ভিতরে যারা ফাইল করে নাই সবাইকে, আর আইআরএস এর COVID-19 এর কারণে অনেকেই টাইমলি ফাইল করতে পারে নাই, তো 60 ডেজ এর ভিতরে ফাইল যারা করে নাই সবাইকে পেনাল্টি, ইন্টারেস্ট এগুলি আইআরএস চার্জ করছে। সো আমাকে যে ইন্টারেস্ট চার্জ করছে, আমাকে যে পেনাল্টি করছে, আমি তো সেটা জানি। সো আমার তো কোথায় যে খুঁজতে হবে না যে আমি টাকা করবো কিনা, আমি জানি। এখন এই কোর্টের রুলিং অনুসারে আমি শুধু এই রিফান্ডটা যেটা আমি দিছি আমি ক্লেম করবো যে বিকজ অফ দি কোর্ট রুলিং তোমরা আমাকে ইন্টারেস্ট, পেনাল্টি এগুলো চার্জ করতে পারো না, আমি আমার টাকা রিফান্ড চাই। এটাই হচ্ছে তাই ভাই, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর বর্ণালী হাসান। আপনার কাছে যাই। ডক্টর বর্ণালী হাসান, আপনাকে ধন্যবাদ, অনেক দিন পরে আপনি এসেছেন আমাদের প্রোগ্রামে। এবং আজকে যে জিনিসটা জানতে চাই যে নিউ ইয়র্কে একটা রাইজিং কেসেস এজ প্যারাসাইট, একটা যেটার কজ হচ্ছে আপনার ডায়রিয়া হচ্ছে সর্বত্র, এবং এটা বাড়ছে দিনে দিনে, এর প্রকোপ বাড়ছে এবং এটা বিস্তৃত হচ্ছে দিনে দিনে, এবং খুবই ডেঞ্জারাস ডায়রিয়া এটা। সো এটার ব্যাপারে একটু বলবেন যে কি রোগটি কি এবং কিভাবে বাড়ছে এবং এটা থেকে বাঁচার উপায় কি? আসসালামু আলাইকুম। আমাদের প্যানালিস্ট যারা আছেন সবাইকে আমার আমার শুভেচ্ছা, আর সাথে সাথে টাইম টেলিভিশন এবং ইনক্লুডিং তার ভাই আমাকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। টাইম টেলিভিশন সবসময় আমার জন্য ভেরি এক্সাইটিং। আমার কাছে সবসময় টাইম টেলিভিশনে কোভিডের সময় আমাদের অনেক কাজ হয়েছে, তা আমি কৃতজ্ঞ যে আমরা কিছুটা কথা বলতে পারছি তখন। তো এটা হচ্ছে যে একটা এক্সপ্লোসিভ ডায়রিয়া যেটা শুরু হয়েছে ইদানিং, এটা হলো মিড ওয়েস্টে বেশি করে, এটা বিশেষ করে এটা হচ্ছে মিশিগানে 1251টা একদিনে পেশেন্ট এটা এফেক্টেড ছিল। তো 1000-এর বেশি হলে এটা সিগনিফিকেন্ট, আর এটা হলো ইনক্রিজ করছে একদিনের মধ্যে 20%। সো এবং ওহাইওতে দেখা গেছে 200 জন, এবং নিউ ইয়র্কে গত মে থেকে 300 to 400 কেসেস ধরা পড়া গেছে। তো সিডিসি যেটা বলছে, ওরা বলছে 145 কেসেস ইন 17 স্টেটসে ধরা পড়ছে। তো এটা সাধারণত ডায়রিয়াটা কিরকম হয়, এক্সপ্লোসিভ ধরনের, এবং অ্যাপিটাইট থাকে না, লস অফ ওয়েট, ডিহাইড্রেশন হতে পারে, তার সাথে সাথে ক্র্যাম্পস থাকে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, নরসিয়া থাকতে পারে, ভমিটিং এর কথা বলা হয়নি, শুধু বমি বমি ভাব আসতে থাকে। আর হলো এটা প্রিভেনশনের জন্য ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, তাহলে যে ঠিক হয়ে যাবে। সো ইউ শুড সি দা প্রাইমারি কেয়ার ডক্টরকে দেখানো উচিত। যদি ডায়রিয়াটা 2-4 দিনের থেকে বেশি থাকে তখন ডাক্তার দেখা হবে, এবং এটা একটা অ্যান্টিবায়োটিক দিলে এটাকে টেক কেয়ার করা যাবে। এটা সাইক্লোস্পোরিয়াসিস বলা হয়। আর এটা হচ্ছে প্রিভেনশন হচ্ছে যে কাঁচা ভেজিটেবল অথবা কাঁচা ফ্রুটস আমরা যেগুলো খাই সেগুলো ভালো করে ওয়াশ করতে হবে, ভালো করে রানিং ওয়াটারের মধ্যে এটাকে ধুইতে হবে পরিষ্কার করে। আর সাধারণত রান্না করা খাদ্যের মধ্যেও যদি কন্টামিনেটেড স্টুল থাকে, পায়খানাটা অনেক সময় ছড়ায় যায় বা কিছু, সেটা আর কি যেন না হয়, এটাই আর কি। আর এটা একটু সাবধানে থাকতে হবে আর কি আমাদেরকে, বিশেষ করে বয়স্ক যারা আছেন তারা, অথবা ছোট যারা, তাদের অল্প ডিহাইড্রেশনে তাদের শরীরে অনেকটা ওয়াটার পানিটা চলে যায়, তাদেরকে একটু সাবধানে থাকতে হবে, এটাই আর কি। আর এখনকার সময়কে যে আমাদের উচিত যে যেহেতু ইটস এ হট সামার টাইম, সবারই পানির বোতল ক্যারি করার এখন অভ্যাস দেখা যাচ্ছে। আচ্ছা, ভালো গুড অভ্যাস সেটা, যে পানি একটু সাথে রাখা বা পানিটা খাওয়া। আর হলো ভ্যাকসিনের টাইম চলে আসতেছে, আবার সেপ্টেম্বরে ফ্লু ভ্যাকসিন দিতে হবে। আর ডায়াবেটিক অথবা অ্যাজমা অথবা ক্রনিক ডিজিজ যাদের আছে, তারা সবাই তাদের যে 50 আপ হয়ে গেলে তাদের আমি অ্যাডভাইস করবো যে আপনাদের যে সমস্ত ভ্যাকসিন নেওয়া দরকার নেন। আর সবসময় স্ক্রিন করি আমরা, সাধারণত কোলোনোস্কোপি করি, ম্যামোগ্রাম করি, প্যাপস্মিয়ার করি, এগুলা যেন আমরা সবসময় প্রাইমারি কেয়ারের সাথে আপডেট থাকি, এটাই আর কি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। যদি কারো এই ধরনের ডিজিজ হয় আপনার, তাহলে কি ধরনের প্রতিষেধক দরকার? এবং সালাদ যে আমরা খাই, সালাদ তো অনেকে কাঁচা আপনার ভেজিটেবল, সো এই সালাদ খাওয়ার ক্ষেত্রে কোন সতর্কতা প্রয়োজন হচ্ছে কিনা? সেটাই বলছে যে ভালো করে রানিং ওয়াটার এটা ওয়াশ করতে হবে, স্ক্রাব করে। আর যদি কোনো বেশি যদি দেখি যে এটা ছড়া যাচ্ছে, তখন আমরা আসলে এরকম খাবার খাওয়ার আগে সাবধানতা ব্যবহার করতে হবে। রান্না করা খাবার মধ্যে সেটা প্যারাসাইটটা মরে যায় আর কি। রাইট, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেকদিন পরে আসলেন। আপনি তো প্রাইমারি কেয়ার, রাইট? জি জি, প্রাইমারি কেয়ার। সো এই বিষয়ে কারোর সহযোগিতা দরকার হলে কোথায় যোগাযোগ করবে? আমি তো সাধারণত আমার সেলফোনই দিয়ে দিই সবাইকে, আমি এখন দিয়ে দিচ্ছি 9179301170। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। রওশন হক, এখন আপনার কাছে যাই। আপনি জানেন যে জনাব ইব্রাহিম সিদ্দিক খোকনও আছেন এখানে, উনি হয়তো ট্রাম্পের কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন। আমি জানি না ট্রাম্পের কোনো কিছু আলোচনা করার মতো কোনো কিছু আছে কিনা, আমি আজকে খুঁজে পাইনি তেমন কিছু। আছে নেগেটিভ অনেক কিছু আছে, পজিটিভ তেমন কিছু। আজকে ইচ্ছা ছিল পজিটিভ কিছু আলোচনা করব, কিন্তু তেমন কিছু পাইনি। অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাইনি, ইনক্লুডিং আপনার ফক্স যোগাযোগ করেছিলাম, ফক্সের সাথে দেখেছিলাম ফক্সের
আঙ্গিনা হেঁটেছি অনেক, কিন্তু কোথাও তেমন কিছু পাই নাই, চোখে পড়ে নাই তেমন কিছু। তাই আপনার কাছে যাই যে আপনি জানেন যে জুলাই চলছে এখন, জুলাই রেভলিউশন আমাদের নিয়ে অনেক কথা হচ্ছে। কেউ বলছেন যে এটা দ্বিতীয় বিপ্লব, কেউ বলছেন দ্বিতীয় স্বাধীনতা, এদের অনেক কথা হচ্ছে। বাট এর মধ্যে হাজারো লোক মারা গেছেন, শিশু আছে এর মধ্যে। এবং আজকে একটি 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 স্ট্যাটাস, অত্যন্ত হৃদয়স্পর্শী একটি স্ট্যাটাস, যে অনেক লোককে কাঁদিয়েছে। তাসনিম যারা আপনি জানেন, যিনি একসময় এনসিপি নেত্রী ছিলেন, তার একটি স্ট্যাটাস প্রচুর মানুষকে কাঁদিয়েছে। তার স্ট্যাটাস হাজার হাজার মানুষ লাইক দিয়েছেন, লক্ষ মানুষ লাইক দিয়েছেন, হাজার হাজার মানুষ কমেন্ট করেছেন। এই স্ট্যাটাস সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই, তিনি কি বলেছেন সেখানে? ধন্যবাদ টাইম টেলিভিশন এবং প্যানেলে যারা আছেন, টাইম টিভির দর্শকদেরকে শুভেচ্ছা জানাই। স্পেশাল থ্যাঙ্কস জানাই যে জুলাই মাসে আপনি জুলাইকে আমার মাধ্যমে স্মরণ করছেন, সেজন্য ধন্যবাদ। কারণ রেগুলার আপনারা যে অনুষ্ঠানগুলো করেন, এখানে জুলাইয়ের আলোচনা নাই বললেই চলে। তো এরকম একটা আন্দোলন, এরকম একটা অভ্যুত্থান বা বিপ্লব, যে নামেই ডাকেন, একে যে আপনারা স্মরণ করেন না বা কোনো কারণেই আপনাদের শোতে আনেন না কোনো বিষয়, বা কোনো জুলাই যোদ্ধাকেও দেখি না বা ভুক্তভোগী কোনো পরিবারকেও দেখি না, এই জন্য আমি একটু আক্ষেপ বা অভিযোগ আপনাদের প্রতি আমি জানিয়ে রাখলাম, যেটা নিয়ে আমাকে আজকে ডাকা হয়েছে। আমি নিজেও এই নিয়ে প্রায় 60 জনের মতো জুলাই শহীদের আহত নিহত এদের পরিবার নিয়ে সাক্ষাৎকার করেছি। হয়তো আমি তাসলিম যারা নই বলে আপনাদের নজরে আসেনি, তবে তাসলিম যার কথা লিখেছেন, এরকম জুলাই যোদ্ধা, এই জুলাই আন্দোলনের অভ্যুত্থানের যে নামে আপনি ডাকুন, সব একই কাহিনী। আদিল, তাসলিম যারা লিখেছেন আদিলকে নিয়ে, আদিলের ক্লাস 10-এ পড়তো, 15.5 বছর তার বয়স বা 16 বছর বয়স। এই আদিলরাই বাংলাদেশে শহীদ হয়েছেন 1500-র উপরে। আপনার এই একটু আগে ভাই বলছিলেন যে বাংলাদেশ ঢাকা বসবাসের অযোগ্য হয়ে গেছে। আমরা একটা রিপোর্ট দেখলাম, 3 সপ্তাহের মধ্যে হাসিনা বাংলাদেশের এই ঢাকা শহরকে মৃত্যুপুরী বানিয়ে দিয়েছিল। বাংলাদেশের আনাচে কানাচে তো আছেই, বিভিন্ন মফস্বল শহরে আপনারা সবই জানেন, কিন্তু এই ঢাকাটাকে সে 3 সপ্তাহের মধ্যে মৃত্যুপুরীতে পরিণত করে সে পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে। আদিলের ঘটনা শুনেছেন ক্লাস 10-এ পড়ে। আপনারা জাবিরের কথা জানেন, জাবির ইব্রাহিম মাত্র 6 বছর। রিয়া গুপের কথা জানেন, যে ছাদে খেলতে যেয়ে বাবার পাশে খেলতে যেয়ে রিয়া গুপ 6 বছর বয়স যে শহীদ হয়েছে। আপনার শ্রাবণ, এরকম শত শত নাম বলে যেতে পারবো, যে যারা খুব অল্প বয়সে এই স্বৈরাচারের গুলিতে শহীদ হয়েছেন। আমরা ইদানিং 2 বছরও হয় নাই এই জুলাইয়ের ঘটনার, এর মধ্যেই আমরা হাসি তামসা ঠাট্টা, কিভাবে এই মানুষের মৃত্যুকে, এই হত্যাযজ্ঞকে নর্মালাইজ করা যায়, তার প্রচেষ্টা আমরা চারিদিক থেকে দেখতে পাচ্ছি। আমি আজকে যদি একটু অভিযোগের সুরেই বলি, আমরা দেশের মিডিয়াকে আমরা বলি যে বিভিন্ন স্বৈরাচারের মিডিয়া বা স্বৈরাচারের দোসরদের মিডিয়া, কিন্তু এখানে আমাদের যে মিডিয়াগুলো আছে তাদের সাথে তো স্বৈরাচারের তেমন একটা সংযোগ আছে বলে আমি মনে করি না, বসুন্ধরার সংযোগ আছে বলে আমি মনে করি না। তাহলে আপনাদের চ্যানেলগুলোতেও কেন জুলাই এভাবে ম্লান হয়ে আছে? কেন আপনারা এত বড় একটা মাস, এতগুলো বাচ্চার আহত নিহত নিয়ে আপনাদের টিভি চ্যানেলগুলোতেও কেন, শুধু টাইম টিভির কথা বলছি না, নিউ ইয়র্কে তো আরো চ্যানেল আছে, সেখানেও আমরা কোনো আলোচনা শুনতে পাই না। আপনি আদিলের বাবা তাসলিম যাকে নিয়ে লিখেছেন, আদিলের বাবার কথাগুলাই, যে বাংলাদেশে এই এত এত শহীদ, এত এত প্রাণ যে চলে গেছে, কি কারণে? শুধুমাত্র রাষ্ট্রটার পরিবর্তন চাই আমরা। আমাদের শহীদের বাবারা, শহীদ ফ্যামিলিগুলো, এই শুধু আদিল নয়, একজন নয়, প্রতিটা ফ্যামিলির গল্প যদি আপনারা একটু ফলো করেন এবং পড়েন, প্রতিদিনই লেখা হয়, আমি লিখি বা হাজারো মানুষ লিখছে, তাদের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। আপনি হয়তো বা এই নিউ ইয়র্কে বসে আমরা টিভিতে দেখেছি। আমরা 14 বছর বয়সী ইফতির ভিডিওটা আমাদেরকে নাড়া দিয়েছিল, যেমনটা আবু সাইদের ঘটনা। ইফতির একটা মাথার খুলির অর্ধেক চলে গেছিল, সেই ইফতিকে নিয়ে তার বন্ধুরা কোলে করে নিয়ে যাচ্ছিল, সেই দৃশ্য তো ভুলে যাওয়ার কথা না।
আবু সাইদের মা বলছে আমার ছেলেকে চাকরি দিবি না দিবি, কিন্তু মা মেরে ফেললি কেন? এরকম অসংখ্য ঘটনা। মুগ্ধ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে, ওর তো কোনো কোটার দাবি ছিল না, ও পানি দিতে গিয়েছিল, ওকে শুট করে মেরে ফেললো। স্নাইপারের গুলিতে রিক্সাওয়ালা থেকে শুরু করে শিশু বাচ্চা পর্যন্ত মারা গেল। বারান্দায় খেলতে থাকা বাচ্চা খেলা করতেছে বারান্দায়, ছাদে, এরা পর্যন্ত মারা গেল। অথচ এই মৃত্যুগুলাকে কি স্বাভাবিক করার চেষ্টা করতেছে আমাদের সুশীল সমাজ, মিডিয়া, কিছু কিছু বাজে মহিলারা। তো এই যে বিষয়টা, এগুলাকে আমরা ধারণ করতেছি না, বা কেন করতেছি না? আজকে আপনি আমাকে জুলাইয়ের আজকে 10 তারিখ আপনি আমাকে ডেকেছেন এই তাসনিম জারার স্ট্যাটাসকে বেস করে। আপনি আমাকে আরো আগেও ডাকতে পারতেন, কারণ এই শহরে আমি এবং আমার মতো আরো অনেকেই আছে। আমি আমার কথাই বা কেন বলছি? তাদেরকে নিয়ে প্রতিদিন একবার করে জিজ্ঞেস করা যায় যে আপনারা কি করেছেন, বা দেশে কি হচ্ছে, এখন কি হচ্ছে, সামনে কি হবে। আমরা জুলাইকে ধারণ করি এবং জুলাইকে আমরা বাস্তবায়ন করতে চাই। এখন আপনি বলতে পারেন যে জুলাইকে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন? আমরা গণভোটের জুলাই সনদ বাস্তবায়ন চাই, গণভোটের রায় বাস্তবায়ন চাই। আজকে যে সরকার, সেটা একই দিনের সরকার যেই দিন হ্যাঁ ভোট বাস্তবায়ন হয়েছে। জনাব তারেক রহমান নিজেই বলেছেন যে আপনারা যেভাবে ধানের শীষে ভোট দিবেন, ঠিক সেই একই রকম একই দিনে একইভাবে আপনারা হ্যাঁ ভোটে ভোট দিবেন। আমরা জুলাই শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে আমরা সরকারের কাছে অনুরোধ করব, আপনার চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব, যেন জুলাই সনদ বাস্তবায়ন করে, আমাদের শহীদদের আত্মা যেন শান্তি পায় সেই ব্যবস্থা করে, এবং হ্যাঁ ভোট যেন বাস্তবায়ন করা হয়। বাংলাদেশে মানুষ বারবার রাস্তায় নেমে আসবে না আপনার আত্মত্যাগের জন্য। আমাদের ৭১-এর স্বাধীনতার স্বপ্ন আজকে ৫৪ বছরে এসেও বাস্তবায়ন হয়নি বলে আজকে এই ২৪ ঘটেছে। হাসিনা পাখির মতো আমাদের সন্তানদেরকে মেরে সে পালিয়ে গেছে। সে চেয়েছিল বাংলাদেশটা একটা তাবেদার রাষ্ট্রে পরিণত হোক। সে ভারতের গোলামি নিজে করেছে, আমাদের দিয়ে করিয়েছে, এবং সে আমাদের আগামী সন্তানদেরকেও ভারতের গোলামি করবার জন্য সে তৈরি ছিল। ভারতের কাছে দেশটা সে বিকিয়ে দিয়েছিল। সেখান থেকে আমাদের সন্তানেরা এই দেশকে উদ্ধার করেছে। আজকের যে সরকার আমাদের সবাই স্বপ্নের সরকার, কাজে আমরা এই সরকারকে কোনো অবস্থাতেই ব্যর্থ হতে দিতে পারি না। তাই আমরা ওনাদের কাছে অনুরোধ করব, জুলাই সনদ বাস্তবায়ন করবেন। যে সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, সংস্কারের যে আবেদনগুলো ছিল, এগুলোর বাস্তবায়ন করবেন। আমরা নির্বাচনী ব্যবস্থার সম্পূর্ণ ঢেলে সাজানোর জন্য আমরা অনুরোধ করব, কারণ এই নির্বাচনের কারণেই আজকে হাসিনা হয়ে উঠেছিল, এবং আপনারা যাতে ভবিষ্যতে হাসিনা হয়ে উঠতে না পারেন সে কারণে আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা এই জুলাই শহীদদের আত্মার প্রতি, জুলাই শহীদ আহত নিহত পরিবারের কসম নিয়ে আমরা বলছি, আমি এটলিস্ট রওশন হক বলছি যে আমার যতদিন জীবন থাকবে আমি এই দেশের জন্য কাজ করে যাব, এবং এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমি কাজ করে যাব। আপনারা জানেন আমি নিয়মিত লিখি। আমি শুধু লেখা না, আমি দেশে চলে যাওয়ারও চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আছে। আমার দেশটার পরিবর্তন করতে হবে। আমাদের দেশ আর জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান প্রেসিডেন্ট হবেন, শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা এবং তারপরে রেহেনা, ওনার মেয়ে বা জয় বা রেহেনা, ওনারা হবেন। এই পরিবার ভিত্তিক রাজনীতি আমরা চাই না। আমরা আমাদের সন্তানদেরকে আর নেতাদের পিছনে লাঠিয়াল বানাতে চাই না। আমাদের সন্তানেরা দেশের আইন ব্যবস্থার সাথে থাকবেন, এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমি আবারও অনুরোধ করছি আপনার মাধ্যমে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ইব্রাহিম জেরিন খোকন, রওশন হকের এই আকুতি শুনলেন, তার বক্তব্য শুনলেন। হোয়াট ইজ ইয়ার কমেন্ট? আমার কমেন্টটা শুনেন, আমরা মানে প্রতিবার বাংলাদেশের আন্দোলনকারী প্রজন্ম প্রতারিত হয়েছে। আমি মনে করি যে ৭১ সালে পরে আমাদের প্রজন্ম জেগে উঠেছিল, তখন আমরা প্রতারিত হয়েছি। আপনি যদি দেখেন সেই ধারাবাহিকভাবে ৯০-এর আন্দোলনে মানুষের জাগরণ ঘটেছিল, সেখানেও মানুষ প্রতারিত হয়েছে। আমি মনে করি যে এই জুলাই আন্দোলনে যারা যোগ দিয়েছিলেন তাদের সাথে অনেকের রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের জন্য যারা প্রাণ দেয়, মানে তার এই প্রাণ দেওয়াকে, তার এই আত্মত্যাগকে আমরা খাটো চোখে দেখতে পারি না। কিন্তু ঘটনা হচ্ছে যে এই চেতনা কতটা ধারণ করবে বাংলাদেশ, এই চেতনা বাংলাদেশের মানুষ কতটা ধারণ করে বাস্তবায়ন করবে, এটা ভিন্ন প্রশ্ন। আমাদের রাজনীতিবিদরা এই জুলাই আন্দোলন যারা করলেন, এখন রাজনীতিতে কি তাদের মানুষ যদি থাকেন তাদের উপরে দায়িত্বটা পড়তেছে, কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন তারা যে
24 যে জুলাই বা জুলাই পরবর্তী যে কথাবার্তা আমরা দেখলাম, সেই সেই কথার পরিপূরক এই সরকার কি মানে সরকার মোকাবিলা করতে পারতেছেন, বা সরকার সেই পরিপূরক কাজগুলো করতে পারতেছেন না। এগুলা নানান ফাঁকফোকর রয়েছে। আমরা একটা চলমান রাজনৈতিক বিতর্কে চলে গেছি ইতিমধ্যেই, এবং এই জুলাই আমাদেরকে কথা ছিল যে আমরা মানে ঐক্যবদ্ধ হব। আমাদের তো আরো বিভেদ বেড়েছে। এই বিভেদ বেড়ে আমি আমার কথাই ঠিক, আমার পন্থাই ঠিক, আরেকজনের পন্থা ঠিক, এই বিতর্কের মধ্যেই বাংলাদেশ আরো দীর্ঘস্থায়ী একটা চলমান মানে একটা দীর্ঘস্থায়ী বিতর্কে জড়িয়ে পড়েছে আমি মনে করি। এবং এটার কোনো সমাধান নাই। এখানে আমি কারো কোনো পক্ষকেই মানে কোনো পক্ষের ত্যাগকে ছোট করে দেখার কোনো কারণ আমি মনে করি না। একটা নতুন প্রজন্ম যুব এই 24 জুলাই জেগে উঠেছিল, সেই নতুন প্রজন্ম তারাও ঐক্যবদ্ধ থাকতে ব্যর্থ হয়েছে। তাদের মধ্যে নানান বিভেদ, তাদের মধ্যে নানান এদের অভিজ্ঞতার অভাব, এটা নানান প্রশ্ন, নানান বিষয় আমরা আনতে পারি, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে মানে তারা ঐক্যবদ্ধ থাকতে পারেন নাই, এবং ইতিমধ্যেই মানে সময় তাদেরকে মানে প্রতারণাই করেছে আমি মনে করি। এবং এই প্রতারণার পরিণামটা কি? নতুন করে যুব সমাজকে আবার রাজনীতিতে আসবে। একটা অভ্যুত্থান বা একটা 90-এর অভ্যুত্থানের মাধ্যমে যে মানুষজন রাজনীতিতে এসেছিল, এরা সবাই হতাশ, অনেকেই হতাশ হয়েছেন। একইভাবে নতুন প্রজন্ম যদি হতাশ হয়, বাংলাদেশের ভালোর জন্য, দেশের ভালোর জন্য মানুষ কি আবার জেগে উঠবে? এই প্রশ্নগুলো আমার মানে টানে। থ্যাংক ইউ সো আমরা মাচ। ধরেন 3 প্রজন্মের রাজনীতি দেখা মানুষ, প্রতিবারই মানুষ যদি প্রতারিত হয়, রাজনীতিবিদ দ্বারা, যারা রাজনীতি নিয়ন্ত্রণ করেন, দেশ তো একই চক্রের মধ্যে আছে, দেশ একই ন্যারেটিভে আছে। দেশ ওই সেই মুক্তিযুদ্ধ বিরোধী, সেই মধ্যবর্তী একটা বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত, এই রাজনীতির ঘরানার মধ্যে দেশের রাজনীতি ঘুরপাক খাচ্ছে। এর পরিবর্তন সহসা কি আমরা দেখতে পাচ্ছি? এটা আলোচনার ব্যাপার। জি, থ্যাংক ইউ। নাজমুল ভাই, এনি কমেন্ট? না, আমি আসলে কমেন্ট করতে চাচ্ছি না। আমি এই বিষয়টা নিয়ে একটু আমার খুব জানার আগ্রহ। জি প্লিজ। সেটা হচ্ছে যে জুলাইয়ের ব্যাপারটাকে বিভিন্ন জন বিভিন্ন কায়দায় কৌশলে নিজেদের প্রয়োজনে কিংবা নিজেরা সেভাবে ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু এই জুলাই আন্দোলনের একেবারে সাক্ষাৎ ফল যেটা, রেজাল্ট যেটা, সেটা হলো ডক্টর ইউনূসের দায়িত্বভার গ্রহণ বাংলাদেশের। এবং দায়িত্বভার গ্রহণ করার পর উনি যে কথাটি নিউ ইয়র্কে এসে বলেছিলেন, আপনাদের অনেকেরই হয়তো মনে আছে কথাটি, সেটা হচ্ছে উনি বলেছিলেন একটি মেটিকুলাস প্ল্যানের কথা। এবং এই মেটিকুলাস প্ল্যানটা কি? যেমন আমরা জানি যে মুক্তিযুদ্ধ হয়েছিল, পাকিস্তানিরা আমাদেরকে বঞ্চিত করেছে শাসনভার পেতে, গণতন্ত্রকে অস্বীকার করেছে। গণতন্ত্রের মূল কথা হলো যে যারা বেশি ভোটে বিজয়ী হবে, যারা সংখ্যাগরিষ্ঠের মতামত পাবে, তারা দেশ পরিচালনা করবে। তারা সেটা দেয়নি, সেজন্য পাকিস্তান ভাগ হয়েছে একটা দীর্ঘ যুদ্ধের পরে। 90-এর গণ আন্দোলন সরকার পরিবর্তনের আন্দোলন ছিল, স্বৈর শাসন পরিবর্তন আন্দোলন ছিল। তারপরে যেটা হয়েছে যে আরেকটি নির্বাচনের মাধ্যমে আরেকটি সরকার ক্ষমতা এসেছে। সেই সরকার দায়িত্বে ছিল 5 বছর, তারপরে আরেকটি দলের সরকার ক্ষমতা এসেছে, তারা ছিল 5 বছর, তারপরে আরেকটি এসেছে, তারপরে পর্যায়ক্রমে সরকার চলেছে। এরপরে নির্বাচন নিয়ে কথা উঠেছে, তত্ত্বাবধায়ক সরকার কথা বাতিলের কথা উঠেছে, যে যার খুশি মতো দেশ পরিচালনা করেছে। এখন এই জুলাইয়ের আন্দোলনটা কি ওটা আন্দোলনের পরিসমাপ্তি, নাকি শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনের পরিসমাপ্তি, না বাংলাদেশে নতুন একটি যে মেটিকুলাস প্ল্যানের কথা ডক্টর ইউনূস বলেছেন, যেটা তিনি পরবর্তীতে কখনোই তেমন ভাবে বিশদভাবে ব্যাখ্যা করেনি। তার একসময় সহকারী মাহফুজুল হাসান, মাহফুজুল বোধহয় তার নাম, সে নিয়ে কিছুটা বলার চেষ্টা করেছিল, সেও সেই পথ থেকে অনেক দূরে চলে গেছে, পরবর্তীতে সেও ব্যাখ্যা দেয়নি। তো আমার জানার আগ্রহটা হচ্ছে জুলাই আন্দোলনটা আসলে এটা কি ছিল। এই জিনিসটা যদি ডিফাইন না হয়, সত্যিকার ভাবে ডিফাইন না হয়, তাহলে কিন্তু এই যে এখন যে সরকার ক্ষমতায় আছে তার ধারাবাহিকতায় আরেকটি সরকার ক্ষমতায় আসবে ভবিষ্যতে জনগণের ভোটে, যেভাবেই হোক এইটা চলতেই থাকবে। তো আমার মূল বক্তব্যটা হচ্ছে 71-এ মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশের মানুষের পক্ষে সম্পূর্ণভাবে ডিফাইন করা সম্ভব হয়নি, যে জন্য বাংলাদেশের মতো দেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিও বলে একটি শক্তিকে চিহ্নিত করা গেছে, যেটা জার্মানিতে নাজি
বিরোধীদের, নাজিদের শনাক্ত করা গেছে, কিন্তু নাজিদেরকে ওইখানে স্টেলাইজ করে দেওয়া হয়েছে। নাজিদের কোনো ক্ষমতা, রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগই তাদের ছিল না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয়নি যদিও। কিন্তু পরবর্তীতে আমরা যে জিনিসগুলো দেখলাম, যে রাজনীতির পথেই বহমান, আন্দোলনকারীরা আন্দোলন করেন, খুন হন, নিহত হন, পুলিশের গুলিতে জীবন হারান, সংসার সর্বশান্ত হয়, তারপরে আবার একটি সরকার ক্ষমতায় আসে, আবার সেটা আন্দোলনের মাধ্যমে তাকে সরানোর চেষ্টা হয়, এইভাবেই ধারাবাহিকতা চলছে। তাহলে জুলাই আন্দোলনের ভূমিকাটা, প্রাসঙ্গিকটা কোথায়? ডক্টর ইউনূসের মেটিকুলাস প্ল্যান, না শেখ হাসিনাকে সরকার থেকে স্বৈর শাসন থেকে সরিয়ে দেওয়ার, 17 বছরের দীর্ঘ শাসন থেকে সরিয়ে দেওয়ার ব্যাপার, নাকি বাংলাদেশে যে আদর্শ ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল, যে একটি গণতান্ত্রিক, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠিত হবে, সেটির সৃষ্টির ব্যাপার, সেটিকে ফিরিয়ে আনার ব্যাপার, কোনটা? এই ব্যাপারটাতে আমার অনেক কনফিউশন। থ্যাংক ইউ সো মাচ। সো এই মেটিকুলাস ডিজাইনের কথা যেটা বলছেন, এটা খুব সম্ভবত প্ল্যান, উনি খুব সম্ভবত এটা বলেছিলেন, এই ওয়ার্ডটা উচ্চারণ করেছিলেন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ, যেখানে বক্তব্য রেখেছিলেন, এবং সেখানে মাহফুজ সাহেব ছিলেন। পরবর্তী পর্যায়ে আমার সাথে ওনার দেখা হলে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটার ব্যাখ্যা কি, হোয়াট ইজ মেটিকুলাস ডিজাইন। সো উনি যেটা বলেছেন যে আসলে শেখ হাসিনার যে ওনাদের ভাষায় যে স্বৈরাচার বা স্বৈরাচারী যে অপশাসন, এই অপশাসন থেকে তাকে হটানোর জন্য যে মুভমেন্টের সূচনা করা হয়েছিল, এই মুভমেন্টটা ছিল একটা ডিজাইনের মাধ্যমে করা হয়েছিল, যে যদি ছাত্র জনতা যারা রাস্তায় ছিল তাদের প্রথম কি হবে আন্দোলনের দ্বারা, এই আন্দোলনের দ্বারা থেকে তারা এরপরের দ্বারা কি হবে, এরপরের দ্বারা কি হবে, এরপরের দ্বারা কি হবে, এবং যারা আন্দোলনকে পরিচালনা করবে তারা ফ্রন্ট লাইনে কারা থাকবে, একটু গোপনে কারা থাকবে, এর পেছনে কারা থাকবে, যদি এদেরকে শেষ করে ফেলে এরপরে কারা করবে, ওদেরকে শেষ করে ফেললে এরপরে কারা করবে, এই ধরনের একটা ডিজাইনকে উনি বলছেন যে এইটাকে আমরা বলেছিলাম যে অত্যন্ত পরিকল্পিত এবং পদ্ধতিগত একটি পরিকল্পনা করা হয়েছিল। এটা কি উনি বলেছেন ওনার ভাষায়, দ্যাট ওয়াজ দ্য ডিজাইন এগেইনস্ট শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে আপনার করা হয়েছিল, এটা কি উনি বলেছেন? আমি কি কিছু যুক্ত করতে পারবো জি নাজমুল ভাইয়ের কথার উপরে? এখানে নাজমুল ভাই, ইব্রাহিম ভাই যান আছেন, ওনাদের একটা টার্গেট আছে, চিন্তার টার্গেট এবং বলার টার্গেট। ওনারা যেভাবে চিন্তা করেন, ওখান থেকে আপনি আমি না, আমাদের এই যে 1500 শহীদ হয়েছে না, এরকম যদি আরো হাজার হাজার শহীদ হয়, তাও ওনাদের মাথা থেকে মেটিকুলাস ডিজাইনটা যাবে না। ডক্টর ইউনূস বলেছেন মাহফুজকে উদ্দেশ্য করে যে মেটিকুলাস ডিজাইনের সে একজন পরিকল্পনাকারী। আসলেই তো মাহফুজ একজন পরিকল্পনাকারী, আর মেটিকুলাস ডিজাইন যদি আমাদেরকে কোনো ফ্রেম আউট দিয়ে থাকে, সে হচ্ছে একমাত্র হাসিনা। হাসিনা যদি আপনার এই কোটা নিয়ে নাড়াচাড়া না করতো, হাসিনা যদি আপনার সেদিন রাজাকারের নাতিপুতি শব্দগুলো উল্লেখ না করতো, ওর প্রতিটা বক্তব্যের উপরে ভিত্তি করে আপনার ডিজাইনগুলা তৈরি হয়েছে। এই ডিজাইনটাই হাসিনার কারণে বাস্তবায়ন হয়েছে। হাসিনা যদি আবু সাইদকে খোলা শূন্য হাতে একটা ছেলেকে ওইভাবে গুলি করে না মারতো, তাহলে রাস্তায় এত আবু সাইদ নেমে আসতো না। এই প্রতিটা পরিকল্পনা হাসিনার চলাচল এবং তার বক্তব্যের উপরে বেস করে ডিজাইন করা হয়েছে। এইগুলাই হচ্ছে মেটিকুলাস ডিজাইন। আর উনি বলছেন যে দেশের কি কোনো পরিবর্তন হয়েছে? না, হয় নাই। কারণ হচ্ছে হাসিনার রেখে যাওয়া সিস্টেম এখনো রয়ে গেছে, এবং আমাদের এই যে 54 বছরে দেশের মুরব্বীদের সাজানো যে সিস্টেম রয়ে গেছে, এটার কারণে আমাদের ছেলেদের এই বিপ্লব আমরা বলবো যে অনেকখানি বেহাত হয়ে গেছে। যে আসিফ নাহিদরা যখন রাস্তায়, তার আগেই আপনার এই সেনা সদরে আমাদের রাজনীতিবিদরা চলে গেছেন, এবং তাদের কারণে আজকে বাংলাদেশে এই সংবিধানেরও পরিবর্তন হয়নি, কোনো কিছুর পরিবর্তন হয়নি। তো মেটিকুলার ডিজাইন বলেন আর যাই বলেন, এটার মূল পরিকল্পনাকারী আমি বলবো হাসিনা। হাসিনা আমাদের ছেলেদের হাতে বল দিয়েছে, তারা সেই বল নিয়ে খেলেছে এবং তাকে দেশ ছাড়া করেছে। এবং একটা জিনিস মাথায় রেখেন, হাসিনা তো দেশে ফিরবেই না, হাসিনার কবরও বাংলাদেশে হবে না, এটা শুধু মাথায় রেখেন। ধন্যবাদ। anyone response? আমি ভাবনার সাথে একাত্ম হয়ে বলতে চাই। শুনেন, আমি তো বলছি বাংলাদেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে, এবং যে পরিবর্তন হলো, সেই পরিবর্তন এখানে তো লুকাছাপার কিছু নাই। শেখ হাসিনাকে হটানোর জন্য মানে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক মহল,
জাতীয়ভাবে রাজনৈতিক মহল পরিকল্পনা করতেছিল। এখানে তো মানে এই পরিকল্পনার নানান কৌশল, আন্দোলন যখন হয় জামাতে ইসলাম তার কৌশল নেবে, যুব সমাজ তার কৌশল নেবে, এবং আন্দোলনে মানে এই ইন্ধন দেওয়ার জন্য শেখ হাসিনা নিজেও দায়ী। তিনি যখন নিজে বললেন যে আমার ড্রাইভার কি 4,000 কোটি টাকা না 400 কোটি টাকা দিছে, এইটা নিয়ে মানে তারপরে তারপরে আপনার চীন থেকে আসার পর যে উনি যে সংবাদ সম্মেলন করলেন, সেখানে রাজাকারের নাতিপুতি এইসব কথা বলে উনার কথাই উস্কানি উঠলো, এবং এই উস্কানি ওঠার পর বাকি আর গোপন পরিকল্পনার তো কিছু নাই। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন চলতেছে, আপনি ওখানে দাঁড়াইয়া বললেন যে আমাদের কি আমেরিকা না গেলেও চলবে, তো আমেরিকা তো বসবে না। আপনি আমেরিকার কত 4 অ্যাম্বাসেডার, তাদের উপর হামলা হলে, আমেরিকার লোক তাদের উপর হামলা হলে তারা ক্ষমা করে না। এটা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছাও চলে না, প্রেসিডেন্ট বাইডেনও চলে না। সো এইসব জিনিস এখানে লুকা ছাপার কিছু নাই। এখন ডক্টর ইউনূস যে বললেন, আমি শুনে উনাকে যতদূর জানি তা হিসেবে আপনিও জানেন, উনার সেই রাজনৈতিক যে মানে সেই সেই রাজনৈতিক দূরদৃষ্টি, রাজনীতির ভিতরের খবর এইসব না মেপেই তিনি বলেছেন। এবং আমি তার এই কথাটিকে গুরুত্ব না দিয়ে অনেকটা শেখ হাসিনার এই পতন তিনি নিজেই ডেকে এনেছেন। এই নিজেই ডেকে এনেছেন। আপনি আপনি এই যে আপনি বিভিন্ন মানুষের বিরুদ্ধে তার কথা বলা, যা তিনি একজন প্রধানমন্ত্রী হিসেবে যেটা বলতে পারেন না সেই সমস্ত কথা বলেন, ছাত্রলীগই ডেকে নিয়ে এসছে, এই সমস্ত কথা বলা, তার লোকজন আপনার বলছে বেনজিরের মানে মানে হাজার হাজার শত শত কোটি টাকা ব্যাংক থেকে টাকা লুট করা, এই কি সময় সে জিনিসগুলো আসে, মানুষ তো আর আঙ্গুল চুষে বসে থাকবে না। তখন যারা বিরুদ্ধে আছে, এখন মানে আমাদের মতো যারা সুবিধাবাদী, এরা হয়তো একটু আস্তে করে আমাদের নাজমুল ভাই কিছু বলতে যাচ্ছেন বোধহয়। নাজমুল ভাই তো বলবেই। তো আজকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যখন পক্ষে ও বিপক্ষে কিছু বলার নাই, আমরা এগুলো বলেই শেষ করি। ধন্যবাদ, আপনি চেষ্টা করছিলেন কিছু, কিন্তু কিছু বিপক্ষে পান নাই। অনেক ধন্যবাদ। আসল কথাটা আমরা একটা জিনিস গুলাই ফেলতেছি, মেটিকুলাস ডিজাইন এবং মেটিকুলাস প্ল্যান কিন্তু এক জিনিস না। যাই হোক, সেটা যে বিষয়টা আমার কাছে আমার প্রশ্নটা, যদি সরকার পরিবর্তনের আন্দোলনই হয়ে থাকে, তাহলে 90-এর গণ আন্দোলন বা জুলাইয়ের আন্দোলনের মধ্যে পার্থক্যটা কোথায়, মূল পার্থক্যটা কোথায়? সেখানে এরশাদকে সরানো হয়েছে, এখানে শেখ হাসিনাকে সরানো হয়েছে। দুজনেই স্বৈরশাসক, একজনের ঘনত্ব একটু বেশি, একজনের ঘনত্ব কম। তো মানে বেসিক আদর্শগত চেঞ্জটা কোথায় এখানে? তাহলে কেন সরকার পরিবর্তনের যদি আন্দোলনই হয়ে থাকে, তার পরিসমাপ্তি হয়ে থাকে, তাহলে সেটাকে কেন 71-এর সাথে তুলনা করা হচ্ছে? সেটাকে কেন দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে? তাহলে তাহলে 90-এর গণ আন্দোলনকে কেন দ্বিতীয় স্বাধীনতা বলা হয়নি? এখন কেন বলা হচ্ছে? আমি পার্থক্যটা বলি। পার্থক্যটা হলো যে 90-এর আন্দোলনটা পরিকল্পিত ছিল। সেখানে আপনি জানেন তখন 15 দল 5 দলের রূপরেখা ছিল, জামাতও সেই রূপরেখায় যুক্ত হয়েছিল। কিন্তু এটা একটা তাৎক্ষণিক ভাবে, যদিও ভিতরে ভিতরে মানুষ ক্ষুব্ধ, বিভিন্ন মহল, জাতীয়, রাজনৈতিক, আন্তর্জাতিক সবকিছু মিলে একটা তাৎক্ষণিক ভাবে এসেছিল। যে যুব সমাজ এই আন্দোলনে নেমে এসেছিলেন, তাদের খুব পরিকল্পনা ছিল না যে পরবর্তী পদক্ষেপটা কি হবে। এই কারণেই এই যে রোশন বললেন যে এই কারণেই উনাদের রাস্তায় রেখে মানে সেনাবাহিনীর সেনানিবাসে এটা ফয়সালা হয়ে গেছে। উনারা টেরি পান নাই, উনাদের হাত ওই দিনই ফসকে গেছে। 90-এর গণ আন্দোলনের সময় বিভিন্ন রাজনৈতিক দেশ এক হয়েছে, তখন দেশের আভ্যন্তরীণ শক্তি এক হয়েছে, এখন দেশের বাইরের শক্তি এক হয়েছে। সূক্ষ্ম একটা পার্থক্যটা কি তাহলে? আমার কথাটা হচ্ছে যে জুলাইয়ের আন্দোলন 90-এর গণ আন্দোলনের মূল পার্থক্যটা যদি আমরা বের করতে না পারি, তাহলে কেন বারবার এটাকে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, তৃতীয় স্বাধীনতা বলা হচ্ছে? আমার প্রশ্নটা সেটা। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে 90-এর গণ আন্দোলন আর জুলাইয়ের গণ আন্দোলনের মধ্যে চারিত্রিক পার্থক্য আছে। একটা হচ্ছে যে 90-এর গণ আন্দোলন ছিল একজন এরশাদ সাহেব অনির্বাচিত স্বৈরশাসক ছিলেন, এবং তিনি ক্ষমতায় ছিলেন। তার বিরুদ্ধে সমস্ত দল মত, বাংলাদেশের মধ্যে এরশাদ ছাড়া বাকি সব এক হয়ে গিয়েছিল। আপনি 5 দল 7 দল জামাত সব এক ছিল, এবং এক লিয়াজো কমিটি ছিল। এই লিয়াজো কমিটিতে সবাই একসাথে বসে সিদ্ধান্ত নিয়ে তারা বৈঠক করেছেন, এবং এটার মূল টার্গেট ছিল স্বৈরশাসনের অবসান। শেখ হাসিনার বিরুদ্ধে যে শেখ হাসিনা 17 বছর, আপনি জানেন 17 বছর উনি ক্ষমতায় ছিলেন, এবং এই যে রাতের বুট দিনে, দিনের বুট রাতে, তারপরে গুম খুন, হাজার হাজার কোটি টাকা লুপাট, এইটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো হয় নাই। কিন্তু এই অবস্থা এর আগে কখনো হয়নি শেখ হাসিনার সময় যা হয়েছে। শেখ হাসিনা এমন মাইক্রো লেভেলে উনি টার্গেট শুরু করেছিলেন যে আমাদের মতো ছোটোখাটো সাংবাদিকদেরকে পর্যন্ত টার্গেট করা শুরু করেছিলেন, যে অমুক আসতে পারবে আমার এখানে, অমুক এখানে আসতে পারবে না। এইটা এর আগে আমরা কখনো দেখি নাই।
So, তাহের, so ওই কথাগুলো wait, ঠিক wait, আছে, let me ওইটা finish. ঠিক আছে। ভারতের আমি পাবেনের Let me ওইটা কথা finish. মানছি। বলবেন না? Let me finish. তাহের, ওইটা আমি মানছি। দেশটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, মনে হচ্ছিল যে এটা আমার নিজস্ব সম্পত্তি, এখানে অন্য কেউ কোনোভাবে হাঁটতে পারবে না। আর যদি হাঁটতে হয় তাহলে আমার মর্জি এবং আমার যে ডক্ট্রিন, এই ডক্ট্রিনকে মেনে চলতে হবে। দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন। আপনি জানেন যে কত 57 লোক সেনা সে কর্মকর্তাকে বছরের এভাবে মেরে বছর ফেললো। দেশে যেতে পারে না, বিকজ অফ দ্যাট কাইন্ড অফ, তারা পলিটিক্স করে না, কিছুই করে না, এবং কোনো ধরনের কারণ ছাড়াই কত মানুষ গুম হয়েছে বাংলাদেশের ইতিহাসে। এত মানুষ গুম হয়েছে কখনো? এত মানুষ গুম হয়েছে 8 বছর 10 বছর পরে গুম থেকে বেরিয়ে আসছে লোকজন। সো দ্যাট ওয়াজ the basic difference between Ershad regime and this regime. 3 সপ্তাহের মধ্যে 30,000-এর মতো ছেলেরা এখন আহত, আপনার ক্র্যাশে বোর্ড দিয়ে হাঁটছে, অন্ধ। তো এইসবকে আপনারা এরশাদের সাথে মিলাচ্ছেন? এরশাদের সময় কয়জন মারা গেছে? এরশাদ যাই হোক, আমার মনে হয় যে আমরা আমরা কারো পক্ষে বিপক্ষে বলছি না, দিস ইজ অ্যাবসলিউটলি একাডেমিক ডিসকাশন। আমি যেটা বলছি যে আমরা একটা অ্যানালাইসিস করতেছি যে যেটা নাজমুল ভাই বলছেন, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। অনেকের মধ্যে এখনো, আমার মধ্যে মাঝে মধ্যে প্রশ্ন আসে, ওকে সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, মাঝে মধ্যে আমি নিজে প্রশ্ন করি এবং প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি, এবং আমার মনে হয় যে আনসার যদি কেউ খুঁজেন ভালো করে অ্যানালাইসিস করেন, দে ক্যান ফাইন্ড দি আনসার অফ দিস। আচ্ছা, ইব্রাহিম যাই আপনার কাছে আবার, যে আইনমন্ত্রী বলেছেন আগামী নির্বাচন হবে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। হোয়াট ইজ ইউর আনসার? এটা আনসার হচ্ছে যেটা ভালো, এটা নিয়ে যে সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং ছিল, সেটা এখানে প্রিভেইল করছে। এটা তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা, এটা নিয়ে নানান টালবাহানা আগের সরকারের ছিল, মামলা হয়েছে, পক্ষে বিপক্ষে বলেছেন। এটা 90-এর গণ আন্দোলনের একটা রূপরেখাই বলা হয়েছিল যে আমাদের পরবর্তী নির্বাচনগুলো যেন তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে হয়, একটা রাজনীতি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, তার মাধ্যমে হবে। তো আইনমন্ত্রী এটা বলা অনেকটাই স্বস্তির কারণ যে একটা রাজনীতির কারণ নাই, এবং এটা নিয়ে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন থেকে আন্দোলন করেছেন, এবং এখনো মানুষ মনে করেন যে রাজনীতি নিরপেক্ষ, দল নিরপেক্ষ, প্রশাসন নিরপেক্ষ একটা ভোট দরকার, যদিও এটা এই প্রত্যাশিত ভোট এখনো আমরা পাই নাই। থ্যাংক ইউ সো মাচ। আমি 2 মিনিটে পড়ে শোনাই আজকে যে আদিল তাসলিম জারার যে লেখা, সেটা আমি পড়ে শোনাই একটু। আদিল ক্লাস 10-এ পড়তো। 2025 সালে দাখিল পরীক্ষা দেওয়ার কথা ছিল তার। যেদিন সে শহীদ হয় তার ঠিক আগের দিনের কথা। চারদিকে তখন আন্দোলনের উত্তাপ। আদিল হঠাৎ মাকে জিজ্ঞেস করে, আম্মা, এত মানুষ যে মারা যাচ্ছে, কে মারা গেল সেটা মানুষ চেনে কিভাবে? মা সহজে উত্তর দেন, ওদের সঙ্গে যে আইডি কার্ড থাকে সেটা দেখেই খুঁজে বের করা যায়। পরদিন শুক্রবার সকালবেলা আদিল তার মায়ের কাছে এসে বলল, আম্মু, আমার আইডি কার্ডটা দাও তো। আইডি কার্ড দিয়ে কী কাজে লাগবে তোমার? মা প্রশ্ন করলেন। আদিল একটা কারণ দেখালো, কিন্তু মায়ের মনে অজানা এক ভয় কাজ করছিল। তিনি আইডি কার্ডটা লুকিয়ে ফেললেন এবং ছেলেকে কড়া করে বলে দিলেন আজ যেন কোনোভাবেই সে বাইরে না যায়। মায়ের মন শান্ত করতে আদিল বলল, আচ্ছা, আমি বাইরে যাচ্ছি না, একটু ছাদে যাব। যাওয়ার আগে মাকে এসে বলল, আম্মু, আজ সন্ধ্যায় আমরা গ্রিল খাবো। মা বললেন, গ্রিল খেতে তো অনেক টাকা লাগবে, এখন তো টাকা পয়সা কম। আদিল নিজে টুকটাক টাকা জমানো টাকা থেকে 500 টাকার একটা নোট সে মায়ের হাতে গুঁজে দিয়ে বলল, এই টাকাটা রাখো, বিকেলে আমরা গ্রিল খাবো। সেই 500 টাকার নোটটা মা আজও সযত্নে রেখে দিয়েছেন। শুধু যে ছেলের সঙ্গে বিকেলে গ্রিল খাওয়ার কথা ছিল সে আর ফেরেনি। ছাদে যাওয়ার নাম করে আদিল আসলে নেমে গিয়েছিল রাস্তায় আন্দোলনে। সেখানেই গুলি লাগে তার গায়ে। সঙ্গে আইডি কার্ড ছিল না বলে গুলিবিদ্ধ ছেলেটাকে চিনে বের করতেই অনেকটা দেরি হয়ে যায়। রাস্তায় যারা আন্দোলনকারীদের পানি আর খাবার দিচ্ছিলেন তাদের কয়েকজন ধরাধরি করে আদিলকে বাসায় নিয়ে আসেন। বাবা মা তখনও বুঝতে পারেননি অবস্থা কতটা গুরুতর। ভেবেছিলেন গুলি লেগেছে, হাসপাতালে নিলেই ঠিক হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই তারা বুঝলেন আদিল আর নেই। আদিলের মায়ের বুকে আজও একটা অনন্ত আক্ষেপ বাজে। আমি যদি আইডি কার্ডটা লুকিয়ে না রাখতাম, আদিল ওটা নিয়েই বের হতো। হয়তো কেউ ওকে আগে চিনতে পারত, হয়তো আরও একটু আগে হাসপাতালে নিলে আমার ছেলেটি বাঁচানো যেত। আদিলের এক হাতের কবজিতে বাঁধা ছিল ছোট্ট একটি জাতীয় পতাকা, পিঠে বাঁধা ছিল আরেকটা।
পতাকা দুটো দেখে মায়ের আর বুঝতে বাকি রইল না যে আদিল বেশ কয়েকদিন ধরেই নিজেকে প্রস্তুত করছিল। ওরা 3 ভাই, এক ভাই দুবাইয়ে MBA পড়ছেন, দেশে এসেছিলেন বাবার চিকিৎসার জন্য। আমাকে বলেছিলেন যে আজ কেউ যদি জিজ্ঞেস করে তারা কয় ভাই, তিনি উত্তর খুঁজে পান না। আমরা কি এখন 2 ভাই নাকি 3 ভাই? আদিলের বাবাকে জিজ্ঞেস করেছিলাম নতুন বাংলাদেশের কাছে তার চাওয়া কি। তিনি 3টি চাওয়ার কথা জানালেন, কিন্তু নিজের জন্য কিছুই চাইলেন না। প্রথমত, শহীদরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, তারা প্রাণ দিয়েছে এই দেশের জন্য। তারা গোটা দেশের শহীদদের নিয়ে কোনো রাজনীতি করা যাবে না। দ্বিতীয়ত, বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে, দেশের যে কোনো সাধারণ মানুষ যেন সহজে ন্যায় বিচার পায়। তৃতীয়ত, একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে যেন দেশে সুষ্ঠু নির্বাচন হয়, কারণ নির্বাচন ব্যবস্থা ঠিক না থাকার কারণেই আজ দেশের এই অবস্থা। আদিলরা যে আত্মত্যাগের মাধ্যমে আমাদের নতুন এক বাংলাদেশ গড়ার সুযোগ করে দিলেন, আমরা সেই সুযোগ কতটা নিলাম, এইটা হচ্ছে চিঠি। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন আপনাকে, থ্যাংক ইউ রওশন হক আপনাকে, থ্যাংক ইউ নাজমুল হাসান আপনাকেও। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।